নাসিমা, আরে অনেক কষ্টে এই রাজহাঁসটা জোগাড় করেছি। আজকে এই পুকুর পাড়েই রান্না হবে। মাটির চুলার রান্নায় আলাদা স্বাদ, তাই আজকে খোলা আকাশের নিচেই আমরা সবাই মিলে খাবো। আমি সব মশলাপাতি গুছিয়ে এনেছি, তুমি শুধু জলদি করে চুলাটা ধরিয়ে দাও। রাজহাঁসের মাংস সেদ্ধ হতে সময় লাগে, তাই দেরি করলে খাওয়ার সময় কিন্তু পেরিয়ে যাবে। আরে খড়িগুলো রোদে শুকিয়ে ঝরঝরে হয়ে আছে, আগুন ধরতে একদমই সময় লাগবে না। লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি এখনই ম্যারিনেট করে রাখছি। রূপাকে বলো আদা রসুন বাটা ওগুলো সব নিয়ে আসতে, ওগুলো না হলে তো স্বাদই হবে না মাংসে। রূপা তো দাদির সাথে বসে গল্প শুনছে, আমি নিজেই গিয়ে মশলাগুলো নিয়ে আসছি। পুকুরের বাতাসে রান্নার কষ্ট একদমই হবে না তোমার। কাঠে আগুনের আঁচটা একটু সমান রেখো, বেশি জোরে জাল দিলে কিন্তু মাংস পুড়ে যাবে, ভেতরটা শক্ত থাকবে। তুমি চিন্তা করো না নাসিমা, আগুনের তদারকি আমি খুব সাবধানেই করছি আজকে। রাজহাঁসের চর্বি যখন গলতে শুরু করবে তখন চারপাশ ঘ্রাণে একেবারে ম ম করবে, দেখো। আমার শুধু ভয় লাগছে গ্রামের মানুষের নজর নিয়ে, তারা তো ভালো কিছু সহ্যই করতে পারে না। বিশেষ করে সোহেল আর বকরকে আজ সকালে আমাদের বাড়ির আশেপাশে ঘুরতে দেখেছি। ওদের কথা ভেবে লাভ নেই, আমরা আমাদের আনন্দ করব আর তৃপ্তি করে খাবো। সোহেল যতই কুচক্রী হোক না কেন, আমাদের এই পারিবারিক আয়োজনে ও বাধা দিতে পারবে না। তবুও সাবধানে থেকো, আমি চাই না এই সুন্দর দুপুরটা কোনো অশান্তিতে নষ্ট হোক। মাংসটা এবার হাঁড়িতে তুলে দিচ্ছি, আল্লাহর নাম নিয়ে আমাদের রান্নার কাজ শুরু করি। দাদি দেখো, আমার বাবা আজকে একটা কি বিশাল রাজহাঁস নিয়ে এসেছে পুকুর পাড়ে রান্নার জন্য। মা বলেছে আমি সব মশলা বেটে দিয়েছি, আজ নাকি রান্নাটা অনেক মজা হবে। ওরে আমার লক্ষ্মী দাদু ভাই, তুই যে বড় হয়েছিস সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের সময় তো রাজহাঁস রান্না মানে ছিল উৎসব, পুরো পাড়ার মানুষ দাওয়াত পেত। কিন্তু দাদি, ওই বট গাছের আড়ালে কি যেন দাঁড়িয়ে আছে, আমার খুব ভয় করছে। সোহেল চাচা আর বকুর কাকা কি আমাদের দিকেই তাকিয়ে আছে, ফিসফিস করে কথা বলছে। ভয় পাস না রূপা, আমি তো আছি। ওরা বড় জোর হিংসে করতে পারে, ক্ষতি তো করতে পারবে না। সোহেল ছোটবেলা থেকেই অন্যের ভালো দেখলে জ্বলে পুড়ে যায়, এটা ওর পুরনো অভ্যেস। মা বলছিল সোহেল চাচা নাকি গ্রামের মানুষদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে মজা পায় সব সময়। আজ আমরা আনন্দ করছি বলে কি ওরা আমাদের ওপর রেগে আছে দাদি? ওর রাগ নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, তুই বরং আগুনের দিকে নজর রাখ। রাজহাঁসের মাংসের সেই পুরনো সুবাসটা পাচ্ছি, তোর মায়ের হাতের রান্না সত্যি অসাধারণ। দাদি, তুমি যখন ছোট ছিলে তখন তোমরাও কি পুকুর পাড়ে এভাবে পিকনিক করতে? আমাকে সেই সময়কার কোনো একটা সুন্দর গল্প বলো না, যখন মানুষ অনেক সহজ ছিল। তখন মানুষের মনে কাদা ছিল না রে মা, সবাই মিলে মিশে এক হাঁড়িতে ভাত খেত। এখন তো নিজের ভাইও অন্যের ভাইয়ের উন্নতি দেখলে সহ্য করতে পারে না। যুগটা বড় পাল্টে গেছে রে। দেখো দাদি, মা বোধহয় এখন ঝোল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি চাই না আজকের এই সুন্দর দিনটা নষ্ট হোক। আমি আজকে অনেকগুলো মাংস খাবো। অবশ্যই খাবি মা, তোর জন্য তো তোর বাবার এত কষ্ট করে হাঁস নিয়ে আসা। সোহেল আসুক বকর আসুক, আমি থাকতে এই আনন্দের কোনো ক্ষতি হতে দেব না। দেখলে বগর, করিমের সাহস কত বেড়েছে, আমাকে না জানিয়ে রাজহাঁস রান্না করছে। এ গ্রামের মাতব্বর আমি, অথচ আমার চোখের সামনে ও এমন রাজকীয় ভোজের আয়োজন করে। ঠিক বলেছেন ওস্তাদ, করিম আপনাকে পাত্তাই দিচ্ছে না। এটা আমাদের সম্মানের ব্যাপার। দেখুন পুকুর পাড়ে কেমন ধোঁয়া উঠছে, গন্ধে তো আমার নিজেরই পেট চুচু করছে। শুধু গন্ধ শুঁকেই কি দিন কাটাবে? আমাদের এমন কিছু করতে হবে যাতে ওদের ভোজ বিষ হয়, বুঝলে? আমি চাই না করিমের পরিবার এত হাসি খুশি থাকুক, ওদের হাসি থামিয়ে দিতে হবে আজকে। আমি কি গিয়ে রান্নার হাঁড়িটা উল্টে দিয়ে আসবো? এক দৌড়ে গিয়ে কাজটা সেরে আসি, নাকি অন্য কোনো বুদ্ধি বের করবেন ওস্তাদ, যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে?
আরে হাঁড়ি উল্টে দিলে তো সরাসরি ধরা পড়ে যাবি। আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তুই বরং গ্রামের মানুষের কাছে গিয়ে বল যে করিম সরাসরি পুকুর পার নোংরা করছে। দারুণ বুদ্ধি ওস্তাদ। আমি এখনই গিয়ে রুটিয়ে দিচ্ছি যে ওর রান্নায় পুকুরের মাছ মরছে। মানুষ যখন দল বেঁধে আসবে তখন করিম আর ওর রাজহাঁস নিয়ে পালানোর পথ পাবে না। আর একটা কাজ কর, জব্বারকে বলিস যেন ও গিয়ে করিমকে একটু উস্কে দিয়ে আসে। জব্বার একটু সহজ সরল মানুষ, ওকে ব্যবহার করা আমাদের জন্য অনেক সহজ হবে এখন। জব্বার তো ওখানে দাঁড়িয়ে আছে দেখছি। ও বোধহয় করিমের সাথে খাবার ফোন দিয়ে আসছে। ওকে সরিয়ে আনতে হবে আগে, নয়তো আমাদের পরিকল্পনার কথা ও করিমকে বলে দিতে পারে। করিমকে আজকে বুঝিয়ে দেব এ গ্রামে থাকতে হলে সোহেলের অনুমতি ছাড়া পাতাও নড়ে না। তুই কাজ শুরু কর বকর, আমি পেছন থেকে তামাশা দেখব আর সময় মতো সামনে আসব। আপনি চিন্তা করবেন না ওস্তাদ, করিমের আজকের এই রাজহাঁসের ভোজ আমি পণ্ড করছি। রওনা হলাম আমি। আপনি শুধু দেখে যান কিভাবে পুরো পরিবেশটা আমি বিষিয়ে তুলি। আরে জব্বার ভাই যে, আসুন আসুন আসুন। আজকে তো আমাদের পুকুর পাড়ে বিশেষ ভোজ, রাজহাঁস রান্না হচ্ছে। দাদি আর রূপার খুব শখ ছিল খোলা জায়গায় খাওয়ার, তাই এই আয়োজন। রাজহাঁসের গন্ধে তো পুরো এলাকা ম ম করছে করিম ভাই। কিন্তু একটা কথা বলতে এলাম, সোহেল আর বকরকে ওই গাছের আড়ালে ফিস ফিস করতে দেখলাম। ওদের মতলব ভালো লাগছে না। সোহেল লোকটা বরাবরই এমন, ও কারোর ভালো সহ্য করতে পারে না, তা আমি ভালো করেই জানি। তবে আজকে আমি কোনো ঝামেলা চাই না, শান্তিতে পরিবারের সাথে একটু সময় কাটাতে চাই। আপনি চাইলে কি হবে, সোহেল তো তককে তককে আছে আপনার আনন্দ মাটি করার জন্য। ও বকরকে কোথায় যেন পাঠালো। আমার মনে হয় বড় কোনো ঝামেলা পাকাতে চাইছে লোকটা। আমি তো কারোর ক্ষতি করিনি জব্বার ভাই, নিজের হাঁস নিজেরা রান্না করছি, এতে ওর কি? সোহেল আসলে ক্ষমতার লোভী। ও চায় গ্রামের সব কিছু ওর হুকুমে চলুক সব সময়। আপনি একটু সাবধানে থাকবেন করিম ভাই। ওরা হয়তো পুকুরের দোহাই দিয়ে মানুষ জড়ো করবে। মানুষ যদি আসে আসুক, আমি আমার জায়গায় বসে রান্না করছি, ভয় পাবার কিছু নেই। আপনিও আমাদের সাথে খাবেন, কিন্তু কোনো অজুহাত শুনব না। আজকে সবাই মিলে আনন্দ করব। আমি তো থাকবই আপনার সাথে। কোনো বিপদ আসলে দুজনে মিলেই মোকাবিলা করব। সোহেলের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। কেউ না কেউ তো ওর বিরুদ্ধে দাঁড়াবেই একদিন। আপনি পাশে আছেন শুনে খুব সাহস পেলাম। নাসিমা খুব দরদ দিয়ে রান্না করছে, স্বাদটা আশা করি মুখে লেগে থাকবার মতো হবে ভাই। ঘ্রাণেই তো অর্ধেক খাওয়া হয়ে গেছে করিম ভাই। আমি একটু ওদিকটা ঘুরে দেখি সোহেল কোনো দলবল নিয়ে আসছে কিনা। আপনি নিশ্চিন্তে থাকুন। দাদি, মাংসের উপর তেল ভেসে উঠেছে। কষানোটা একদম ঠিকঠাক হয়েছে মনে হচ্ছে। রাজহাঁসের চর্বি গলে এক চমৎকার সুবাস বেরোচ্ছে, যা পুরো পুকুর পাড়ে ছড়িয়ে পড়েছে। কষানোটা যত ভালো হবে রান্নার স্বাদ তত বাড়বে। তুই একটু গরম পানি দে মা। ঠান্ডা পানি দিলে রাজহাঁসের শক্ত মাংস আবার দলা পাকিয়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। আমি আগেই এক হাঁড়ি গরম পানি করে রেখেছি, এখন শুধু পরিমাণ মতো ঢেলে দেব। আচ্ছা, রূপা কই গেল? ও তো বলেছিল মাংস কষানো হলে এক টুকরো ওকে বাটিতে দিতে চাখার জন্য। রূপা তো করিমের সাথে ওদিকে আছে মনে হয়। সোহেলদের নিয়ে ওরা কিছু আলোচনা করছে। সোহেল আর বকরকে ওদিকে দেখলাম খুব অস্থিরভাবে পায়চারি করছে। কিছু একটা ঘটবে মনে হয়। আমার হাত পা কাঁপছে দাদি। এই হাঁসটা রান্না করতে কত কষ্ট আর কত শখ ছিল। যদি ওরা এসে কোনো হাঙ্গামা করে, তবে আমাদের মান সম্মান সব এই গ্রামের মানুষের কাছে যাবে। ভয় পাস না মা, রান্নায় মন দে। আল্লাহ সহায় থাকলে কেউ আমাদের খাবার কাটতে পারবে না। আমি থাকতে তোর হাঁড়িতে কেউ হাত দিতে পারবে না। সোহেলকে আমি ছোট থেকেই চিনি। একটু লবণটা দেখে নিন তো দাদি, আমার তো রান্নায় মন বসছে না উত্তেজনায়।
রাজহাঁসের মাংসে লবণ কম হলে কিন্তু একদম খেতে পানসে লাগে, সবাই তখন মন খারাপ করবে। একদম ঠিক আছে, ঝোলটা ফুটে উঠলে আমরা নামিয়ে ফেলবো। এই রাজহাঁসের মাংস তুই বরং রূপাকে দে, ও একটু পাহারা দিক আর আমরা খাওয়ার জায়গাটা পরিষ্কার করি। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, এখন শুধু দমে থাকবে, কিছুক্ষণেই সুস্বাদু রান্না। করিমকে বলেন যেন জব্বার ভাইকে নিয়ে তাড়াতাড়ি চলে আসে, দেরি করলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি যাচ্ছি ডাকতে, তুই ধনেপাতা আর ভাজা জিরার গুঁড়োটা উপরে ছড়িয়ে নামিয়ে ফেল। আজকের এই রান্নাটা যেন আমাদের জীবনের এক স্মরণীয় ভোজ হয়ে থাকে, এই দোয়া করি মা। সোহেল ভাই যে এইদিকে কি মনে করে আসলেন? আমাদের সাধারণ রান্না দেখতে নাকি? পুকুর পাড়ে আমরা একটু পারিবারিক আয়োজন করেছি, আপনি তো আবার বড় মানুষের দলে। খাবার তো রাখতেই হয় করিম, এ গ্রামের মেম্বার হওয়ার খাতিরে সব তদারকি আমার কাজ। শুনেছি তুই সরকারি পুকুরের পাড় দখল করে নোংরা করছিস, গ্রামের মানুষ অভিযোগ করছে। সরকারি জায়গা তো সবাই ব্যবহার করে, আর আমরা তো শুধু এক বেলার জন্য বসেছি। কেউ কি সত্যি অভিযোগ করেছে নাকি নাকি আপনি নিজেই গল্পের গরু গাছে তুলছেন সোহেল ভাই? মুখে মুখে তর্ক করিস না করিম, জানিস তো আমার মেজাজ গরম হলে হিতাহিত জ্ঞান থাকে না। এই রাজহাঁস কোত্থেকে চুরি করে এনেছিস তাও তো জানি না, রসিদ আছে কি তোর কাছে? চুরির অপবাদ দেবেন না সোহেল ভাই, নিজের কামাই করা টাকায় কেনা এই বড় রাজহাঁস, রসিদ দেখানোর দরকার মনে করি না, কারণ আমি জানি আমি কোনো অন্যায় কাজ করছি না। তুই অনেকবার বেড়ে গেছিস, মেম্বারের মুখের উপর কথা বলিস। এ হাঁস এখন বাজেয়াপ্ত হবে, গ্রামের বিচারে এই মাংস আজকে ইউনিয়ন পরিষদে যাবে, তোদের খাওয়া আজকে আর হবে না। হাঁড়িতে হাত দেওয়ার সাহস দেখাবেন না, আমার পরিবারের মুখের খাবার কেড়ে নিতে আমি দেব না। আপনি আইনের কথা বলছেন, কিন্তু আপনি নিজেই তো মানুষের উপর জুলুম করে জমি দখল করেন। বগর, দেখলি তো করিমের আস্পর্ধা, ও আমাকে জমি চোর বলছে সবার সামনে দাঁড়িয়ে। এর বিচার আমি এখনই করব, তোদের এই হাঁড়ি আমি পুকুরের পানিতে আজকে ভাসিয়ে দেব। ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখান না সোহেল ভাই, আমি সোজা আঙুলে ঘি তুলতে জানি না। জব্বার ভাই আর দাদি পাশে আছে, আপনার এই অন্যায়ের বিচার পুরো গ্রামের মানুষ করবে। শাসাচ্ছিস আমাকে? মনে রাখিস, সোহেল একবার যা বলে তাই করে ছাড়ে গ্রামে। আজকের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু এই অপমানের শোধ আমি খুব শীঘ্রই তোর থেকে নেব। বকর ভাই, আপনি সোহেল ভাইয়ের সাথে মিশে নিজের মনুষ্যত্ব কেন বিসর্জন দিচ্ছেন? আমাদের হাঁড়িতে নজর না দিয়ে বরং নিজের ঘরে গিয়ে সৎ পথে পথ চলার চেষ্টা করুন। বড় বড় কথা বলছো না সীমা, জানো তো সোহেল ভাই যা বলে আমি তাই করতে বাধ্য। তোমরা আমাদের না জানিয়ে এই হাঁস রান্না করছো, এটা তো গ্রামের নিয়মের বাইরে। নিয়মটা কি আপনাদের মন গড়া, নাকি গ্রামের মুরব্বীরা লিখে দিয়ে গেছেন কোনোখানে? আমরা কষ্ট করে রান্না করছি আর আপনারা এসেছেন সেই হাঁড়ি নিয়ে নিতে, লজ্জা লাগে না? লজ্জার কি আছে? আমরা ক্ষমতার স্বাদ জানি, আর তোমরা সাধারণ মানুষ খাটতে জানো। মাংসের যে গন্ধ বের হচ্ছে তাতে আমার মনে হচ্ছে এই হাঁসটা আমাদেরই প্রাপ্য ছিল আজ। লোভ সামলান বকর ভাই, লোভ মানুষের পতন ঘটায়, আর আপনারা তো পতনের মুখেই আছেন। আমার স্বামী অনেক পরিশ্রম করে এই হাঁস কিনেছে, এক টুকরো হাড়ও আপনারা পাবেন না। সোহেল ভাই চাইলে 1 মিনিটে সব লন্ডভন্ড করে দিতে পারে, তোমরা তো তুচ্ছ মানুষ। আমি তো চাইলে এখনই চুলায় পানি ঢেলে দিয়ে তোমাদের সব আনন্দ শেষ করে দিতে পারি। চেষ্টাও করবেন না ওটা, আমার হাতে এখনো খুন্তি আছে। নিজের রান্নায় আমি বাঘিনী। আপনার মতো কুচক্রী লোকদের উচিত শিক্ষা দেওয়া আমার মতো নারীদের কাছে কোনো বড় কথা নয়। বাহ, তেজ তো অনেক দেখছি। দেখি করিম কতক্ষণ তোমাদের পাহারা দিয়ে রাখতে পারে। আমরা যখন দলবল নিয়ে আসবো তখন এই তেজ কোথায় যায় সেটা দেখার অপেক্ষায় থাকলাম। দলবল নিয়ে এসে গরিবের খাবার কাটা কোনো বীরত্ব নয়, এটাকে কাপুরুষতা বলে। চলে যান এখান থেকে, আমাদের পবিত্র দুপুরের আয়োজনটা আর বিষিয়ে তুলবেন না। যাচ্ছি, তবে মনে রেখো সোহেল ভাই কিন্তু দমে যাওয়ার পাত্র নয় কোনোভাবেই। খাবার সময় যেন গলায় হাড় আটকে যায়, সেই দোয়াই করে গেলাম তোমাদের এই ভোজের জন্য। সোহেল, তোর অনেক বার বেড়েছে না রে?
মুরব্বিদের সম্মান দিতে কি একদম ভুলে গেছিস? আমি যখন ছোট ছিলাম তোর বাবা আমার সামনে এসে কথা বলতে 10 বার ভাবতো, মনে নেই? দাদি, ওই পুরনো দিনের কেচ্ছায় গিয়ে কোনো লাভ নেই। এখন যুগ পাল্টে গেছে অনেক। আমি এখন গ্রামের মেম্বার, আমার হুকুমেই এই এলাকা চলে। মেম্বার হয়েছিস বলে কি ধরাকে সরাক জ্ঞান করছিস? মানুষের হক মেরে তুই কদিন টিকবি? রাজহাঁস রান্না হচ্ছে আমাদের শখ মেটাতে, তোর পেটে এত জ্বালা ধরছে কেন সেটা বল আগে। জ্বালা ধরবে কেন? আমি চাইছি গ্রামটা শৃঙ্খলার মধ্যে থাকুক, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। পুকুর পাড়ে এভাবে চুলা জ্বালানো তো পরিবেশের জন্য ক্ষতিকর। মানুষ আমাকে অভিযোগ করছে। পরিবেশের ক্ষতি কি তুই বেশি বুঝিস? সারাদিন তো বকরকে নিয়ে গ্রামের মানুষগুলোকে জ্বালিয়ে মারিস। তোর বাপ থাকলে আজ তোর এই অধঃপতন দেখে লজ্জায় গলায় দড়ি দিত। লিখে রাখ তুই। দাদি, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার বাবাকে নিয়ে কথা বলবার কোনো অধিকার আপনার নেই। আমি চাইলে এখনই করিমকে পুলিশে ধরিয়ে দিতে পারি, সরকারি সম্পদ নষ্ট করবার অপরাধে। পুলিশ কি তোর কেনা গোলাম নাকি? অন্যায়ের বিচার কি তোরা করবি নাকি এই গ্রামে? আমি গ্রাম শুদ্ধ মানুষ ডেকে তোদের এই অপকর্মের কথা সবাইকে বলবো, যদি তুই আর এক পায়ে গোস। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? মনে রাখবেন, আমি এই গ্রামে রাজত্ব করি একা। আপনার নাতিকে বাঁচিয়ে রাখতে চাইলে আমার সাথে ভালো ব্যবহার করতে শিখুন এই বুড়ো বয়সে। আমি মরি বা বাঁচি, ন্যায়ের পথ ছাড়বো না। আর করিমের হাড়িতে তুই হাত দিতে পারবি না। চল এখান থেকে বকরকে নিয়ে। আমাদের ভোজের সময় তোর মতো অপয়াকে আমরা পাশে চাই না। আচ্ছা ঠিক আছে, আজকে আপনার খাতিরে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখবেন বিচার হবেই। চল বকর, এখানে মুরব্বিদের সাথে তর্ক করে সময় নষ্ট করবার কোনো মানে হয় না এখন। বাবা, সোহেল চাচা চলে গেছে তো? আমি অনেক ভয় পেয়েছিলাম ওর ওই লাল লাল চোখ দেখে। ও কি সত্যি আমাদের রাজহাঁসের মাংস কেড়ে নেবে বাবা? আমি কি আজকে আর পেট ভরে খেতে পারবো না? ভয় পাস না মা, তোর বাবা থাকতে কেউ তোর খাবার কেড়ে নিতে পারবে না কোনোদিন। সোহেল শুধু মুখে বড় বড় কথা বলে, ওর ভেতরে কোনো কলিজা নেই, ও শুধু ভয় দেখায়। কিন্তু ও যে পুলিশের কথা বলছিল, পুলিশ কি আসলে আমাদের ধরে নিয়ে যাবে? আমরা তো কোনো চুরি করিনি, আমরা তো শুধু হাঁসের মাংস রান্না করেছি পুকুর পাড়ে। পুলিশ এত বোকা নয় রে মা। পুলিশ দুষ্ট লোকেদের শাস্তি দেয়, আমাদের মতো সাধারণদের নয়। সোহেল শুধু তোকে আর তোর মাকে ভয় দেখানোর জন্য এইসব কাল্পনিক কথা বলছিল মাত্র। মা বলছিল রান্নায় নাকি অনেক স্বাদ হয়েছে। আমি তো মাংসে ধনেপাতার ঘ্রাণ পাচ্ছি। চলো বাবা, আমরা সবাই মিলে একসাথে বসে খাই। সোহেল চাচা যদি আবার আসে? ও আর আসবে না মা। দাদি ওকে যে ঝাড়ি দিয়েছে তাতে ওর মুখ চুন হয়ে গেছে। তুই বরং রূপা মা আর জব্বার কাকাকে বল প্লেটগুলো একটু জল দিয়ে ধুয়ে দিতে, মানে আমাদের জন্য। আমি নিজে ধুয়ে আনছি বাবা। আজ আমি মাকে অনেক সাহায্য করব সব কাজে। রাজহাঁসের রান্নায় আজকে আমি প্রথম বিসমিল্লাহ করব। ঠিক আছে না বাবা? অবশ্যই মা, তুই তো আমাদের বাড়ির লক্ষ্মী। তুই খেলেই আমাদের সবার পেট ভরবে। সোহেলের মতো মানুষেরা আসবে আর যাবে, কিন্তু আমাদের সাহস, আমাদের বড় শক্তি হতে হবে। বাবা, আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে পারবো? তাহলেই সোহেল চাচাকে উচিত শিক্ষা দেব। আমি চাই না কোনো মেয়ে এমন করে তার খাবার খাওয়ার সময় ভয় পাক এই গ্রামে। হ্যাঁ, তুই অনেক বড় হবি রে, আর মানুষের সেবা করবি ন্যায়ের পথে থেকে। এখন আয়, গরম গরম ভাতের সাথে রাজহাঁসের মাংস মা মেখে দিচ্ছে, তাড়াতাড়ি বসে পড়ি। করিম ভাই, সোহেল চলে গেছে, কিন্তু ও দলবল নিয়ে আসার হুমকি দিয়ে গেছে রাস্তার মোড়ে। আপনার চিন্তার কারণ নেই, আমি গ্রামের আরো কয়েকজন যুবককে খবর দিয়ে রেখেছি পাশে থাকতে। আপনি অনেক বড় উপকার করলেন জব্বার ভাই। আজকে আপনার সাহায্য সারা জীবন মনে রাখব। ওরা যদি আবার আসে তবে আমরাও দেখিয়ে দেব যে একতাই সবচেয়ে বড় বল এই গ্রামে। সোহেলের জুলুমের দিন শেষ হয়ে আসছে করিম ভাই। মানুষ আর ওকে সহ্য করছে না। আপনার এই রাজহাঁস রান্নার ঘটনাটি গ্রামের মানুষের কাছে একটি প্রতিবাদের প্রতীক হয়ে থাকবে।
আমি তো শুধু শান্তিতে খেতে চেয়েছিলাম ভাই। প্রতিবাদ করবার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু সোহেল নিজেই আমাদের উস্কে দিল, নিজের কুৎসিত রূপটা সবার সামনে তুলে ধরে। ওটাই তো ওর চাল। ও মানুষকে ছোট করে আনন্দ পায় আর নিজেকে মস্ত বড় বীর ভাবে। দেখুন, নাসিমা ভাবি ভাত বেড়ে ফেলেছে। অনেকদিন পর এমন এলাহি কাণ্ড দেখছি এই গ্রামে। আসুন জব্বার ভাই, আপনিও আমাদের সাথে বসে পড়ুন। মেহমান ছাড়া কি ভোজ হয়? রাজহাঁসের এই ভুনা মাংস আপনার পাতেই আগে দিচ্ছি, খেয়ে দেখুন কেমন হয়েছে রান্নাটা। মাশাল্লাহ মাশাল্লাহ, মাংসের রং দেখে মনে হচ্ছে একদম নিখুঁত রান্না হয়েছে আজ করিম ভাই। সোহেলের কপালে এই স্বাদ জুটবে না কোনোদিন, কারণ ওর মনে শুধু ঘৃণা আর অন্যের প্রতি হিংসা। দাদিকেও সাথে নিন, উনি আজকে অনেক সাহসের পরিচয় দিয়েছেন ওই পাপিষ্ঠ সোহেলের সামনে। আমরা সাধারণ মানুষ হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান অনেক উঁচুতে থাকে সব সময়। ঠিক বলেছেন, আজকের এই ভোজ আমাদের গ্রামের এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমরা প্রমাণ করলাম যে সবাই আমরা এক থাকলে কোনো জালিম আমাদের আনন্দ কেড়ে নিতে পারবে না। এখন তৃপ্তি করে খান জব্বার ভাই। রাজহাঁসের ঝোলটা কিন্তু কড়া ঝাল হয়েছে। রূপা আর দাদি খাওয়া শুরু করেছে, আমরাও দেরি না করে এই অমৃতের স্বাদ নিতে শুরু করি। হ্যাঁ, দেখলি রূপা মা, ধৈর্য ধরলে আল্লাহ ফল দেয়। আজ দেখ কত শান্তিতে আমরা খাচ্ছি। রাজহাঁসের মাংসটা একেবারে মাখনের মতো নরম হয়েছে। তোর মায়ের হাতে রান্নায় জাদু আছে। সত্যি দাদি, আমি এত মজা করে কখনো খাইনি। লেবুর সাথে মাংসটা জাস্ট অসাধারণ লাগছে। বাবা যদি প্রতি মাসে এমন করে একটা করে রাজহাঁস আনতো, খুব ভালো হতো দাদি। প্রতি মাসে না হোক, মাঝে মধ্যে এমন আয়োজন পরিবারের বন্ধন আরো শক্ত করে। সোহেলের সেই ভীত মুখটা মনে পড়লে আমার এখনো হাসি পাচ্ছে। ও তো একদম থমকে গিয়েছিল। দাদি, তুমি যখন ওকে বলেছিলে ওর বাবার কথা, ও কেন অতটা রেগে গেল হঠাৎ? ওর বাবা কি সত্যি খুব ভালো ছিল, নাকি সেও সোহেল চাচার মতো কুচক্রী ছিল দাদি? ওর বাবা ছিল খুব বড় এক মিথ্যেবাদী। সেও গ্রামের জমি জমার কাজে অনেক কারচুপি করত। সোহেল তো তার বাবার থেকেও বড় জালিমে পরিণত হয়েছে ক্ষমতা হাতে পাওয়ার পর। আমি যখন বড় হব, তখন এই গ্রাম থেকে সোহেলদের মতো মানুষকে কি তাড়ানো যাবে না? আমি চাই আমাদের গ্রামে যেন অনেক সুখে শান্তিতে সবাই বসবাস করে। তুই অনেক বড় হবি রূপা, তোর আলোয় এই গ্রামের অন্ধকার দূর হবে ইনশাআল্লাহ। এখন ভালো করে খা। ওই ডানাটা তোর প্রিয় না? ওটা তুই পুরোটা চিবিয়ে খাবি দাদু ভাই। হাঁসেরই চর্বিওয়ালা অংশটা অনেক সুস্বাদু দাদি। আমি মাকেও একটু মুখে তুলে দেব। মা সারাদিন আগুনের পাড়ে দাঁড়িয়ে অনেক কষ্ট করেছে এত সুন্দর খাবারের জন্য। নাসিমা অনেক বুদ্ধিমতী মেয়ে। ওর গুণের কারণেই আজ আমরা এই দুঃসময়ে টিকে আছি। করিম ওর বউয়ের হাতের রান্নার অনেক বড় ভক্ত। সে তো আজ তৃপ্তিতে কথাই বলছে না। দেখ, বোধহয় অনেক বেশি খিদে পেয়েছিল আজ। চলো আমরা তাড়াতাড়ি শেষ করি, তারপর সব হাঁড়ি পাতিল পুকুরের পানি দিয়ে পরিষ্কার করব। নাসিমা, রান্নার স্বাদ আমি এখনো মুখে অনুভব করছি। তুমি সত্যিই সেরা রান্না করেছ। সোহেলের ঝামেলার পরেও তুমি যেভাবে রান্নায় মন দিয়েছিলে, তার প্রশংসা করতেই হয় আজকে। আপনার উৎসাহ আর দাদির সাহস না থাকলে আমি হয়তো রান্নার হাঁড়িটাই ফেলে দিতাম। খাবার শেষে তৃপ্তি ভরা হাসিতে সব কষ্ট আমি ভুলে গেছি। এখন অনেক হালকা লাগছে। আমরা প্রমাণ করলাম যে ভয়কে জয় করা সম্ভব, যদি পরিবারের সবাই মিলে এক থাকে। পুকুর পাড়ে এই রাজহাঁস রান্নার স্মৃতি আমি আমার জীবনে কোনো দিন ভুলব না নাসিমা। রূপার খুশি দেখে আমার মনটা ভরে গেছে। ও তো সোহেলকে দেখে অনেক ভয় পেয়েছিল। বাচ্চাদের মনের মধ্যে সাহস সঞ্চার করা আমাদের জন্য আজ খুব জরুরি ছিল এই পরিস্থিতিতে। এখন চলো ওসব গুছিয়ে ফেলি। সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়ছে। বাড়ি ফিরতে হবে আমাদের। বাকি মাংসগুলো একটা টিফিন ক্যারিয়ারে ভরে নাও। রাতেও আমরা মজা করে খাবো এই হাঁস। আমি সব পরিষ্কার করে নিচ্ছি, শুধু খড়িগুলো নিভিয়ে দিন যেন কোনো দুর্ঘটনা না ঘটে।
মাটির চুলার ছাইগুলোও ঢেকে দিতে হবে, যেন পরিবেশটা নোংরা না থাকে এই পুকুর পাড়ে। আমরা আমাদের কর্তব্য পালন করব, যাতে কেউ আমাদের দিকে আঙুল তুলতে না পারে। জব্বার ভাইও আমাদের অনেক সাহায্য করেছে। ওকে এক বাটি মাংস দিয়ে দিও সাথে করে। হ্যাঁ, আমি আগেই আলাদা করে রেখেছি রাখি আর জব্বার ভাইয়ের জন্য সব সেরা টুকরো। ভালো কাজের পুরস্কার হিসেবে ভালো মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মতো আনন্দ আর কোথাও নেই। চলো এবার ওপরওয়ালার নাম নিয়ে রওনা দিই। সোহেল হয়তো আবার ষড়যন্ত্র করবে, কিন্তু আমরা এখন জানি কিভাবে রুখে দাঁড়াতে হয় তাকে। বিজয় আমাদেরই হয়েছে, কারণ আমরা ন্যায়ের পথে ছিলাম আর ভালোবাসা ছিল সাথে। আগামীতে আরো বড় বড় বাধা আসবে হয়তো, কিন্তু আমরা এই সাহসে সব পার হয়ে যাব ইনশাআল্লাহ।